বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় পদার্থবিজ্ঞান, কোর্স কোড 242713। কোর্সের নাম কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং। আজকে এটা ফার্স্ট লেকচার, আর লেকচারের শিরোনাম অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট থিম। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি রোড কলেজ পাবনার পক্ষ থেকে আবার সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানিয়ে সম্পূর্ণ এই ক্লাসটি আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট থিম এর এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সূচনা, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম এটা সূচনা কিভাবে হলো সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে আমরা একটা কথা বলে রাখি, আগে বলেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখন বললাম প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা কি সেটা আমরা জানবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি এটা আমরা শিখবো এখান থেকে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই দুটার মধ্যে পার্থক্যটা কি আছে আমরা সেটাও এখানে শিখব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধা কি সেটা আমরা শিখব, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সীমাবদ্ধতা কী কী সেটা আমরা শিখব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্র কোথায় কোথায় সেটা শিখব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কৌশল সম্পর্কে আমরা জানব, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটার যে ভাষা, অর্থাৎ কোন কোন ভাষা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলবো সেটা আমরা এখানে শিখব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের এখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি সেটা নিয়ে আমরা কথা বলছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবে। পরবর্তী যে স্লাইডগুলো আছে এর সঙ্গে এর আবার একটা সম্পর্ক আছে। কম্পিউটার আবিষ্কারের পর থেকে তা দিয়ে বিভিন্ন প্রোগ্রামিংয়ের ভাষা গবেষণা এবং উন্নয়নমূলক কাজ চলছে, অর্থাৎ বিভিন্ন ধরনের গবেষণা, বিভিন্ন ভাষার গবেষণার কাজ চলছে। মডুলার প্রোগ্রামিং, টপ ডাউন প্রোগ্রামিং, বটম আপ প্রোগ্রামিং, এই উল্লেখযোগ্য কয়েকটি প্রোগ্রামিং পদ্ধতি, এগুলো সবই ছিল প্রোগ্রামিং পদ্ধতি। সকল প্রোগ্রামিং পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে সহজে সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরি করা। তো গত শতকের ৮০-র দশকে সি ভাষা আবির্ভাবের পর প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যাপক জনপ্রিয়তা পায়। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে সি ভাষাকে আমরা বলছি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তবে সমস্যার পরিধি বৃদ্ধির সাথে সাথে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রক্রিয়া সহজে ত্রুটিপূর্ণ প্রোগ্রাম যোগান দিতে ব্যর্থ হয়। অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ সব সঠিকভাবে করতে পারবে, বিশেষ করে অনলাইনে এবং নেট ভিত্তিক, এটা কিন্তু আসলে যোগান দিতে তখন ব্যর্থ হয়ে যায়। পরবর্তীতে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়ে প্রোগ্রামিং জগতে নতুন চমক নিয়ে আসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে আমরা সিকে বললাম হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর এখন আমরা নতুন একটা প্রোগ্রামিং শিখবো, সেটার নাম হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতির মধ্যে আসলে ব্যাপক পার্থক্য রয়েছে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তুলনায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতি এটা প্রায় সম্পূর্ণ অচল। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে যেখানে ফাংশন বা প্রসিডিউর লিখে প্রোগ্রাম তৈরি করা হয়, অর্থাৎ ৮০-র দশকে যে আমরা সি শিখেছিলাম সেখানে আমরা ফাংশন এবং প্রসিডিউর লিখে প্রোগ্রাম তৈরি করতে হতো। যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে কি করতে হবে, ক্লাস এবং অবজেক্ট ডিজাইন করে প্রোগ্রাম তৈরি করা হয়। তাহলে আগে আমরা দেখলাম যে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামে ফাংশন এবং প্রসিডিউর লিখে প্রোগ্রাম করতে হতো, আর অবজেক্ট ওরিয়েন্টেডে এসে আমরা দেখছি ক্লাস এবং অবজেক্ট ডিজাইন করে প্রোগ্রাম তৈরি করতে হচ্ছে। একবার কোনো ক্লাস ডিজাইন করে তা ক্লাস লাইব্রেরিতে রেখে সেই ক্লাস বারবার ব্যবহার করা যায়।
একটা ক্লাস তৈরি করা হলো, সেটা ক্লাস লাইব্রেরিতে রেখে সেই ক্লাস আবার ব্যবহার করা যাবে, বারবার ব্যবহার করা যাবে। প্রয়োজনে পুরাতন ক্লাস পরিবর্ধন করে অপর কোনো প্রোগ্রাম ব্যবহার করা যায়। অর্থাৎ আগের যে ক্লাসটি ছিল সেই ক্লাসের সঙ্গে কিছু অ্যাডিশন করে আবার আমরা নতুন কোনো প্রোগ্রামে ব্যবহার করতে পারবো। এতে মূল ক্লাসের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে, কিন্তু নতুন ক্লাস এর এটা বৈশিষ্ট্য আগের তুলনায় বৃদ্ধি পায়, অর্থাৎ তার ইফিসিয়েন্সি অনেক বেড়ে যায়। আমরা এখন আসি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রাম কি সেটা আমরা শিখব। আমরা কিন্তু দুই ধরনের প্রোগ্রামের কথা বলেছি, একটা বলেছি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রাম, আর একটা নাম হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এটাও বলেছি যে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রাম গত শতকের 80-র দশকে শুরু হয়েছিল, যেটা হলো সি। তো আমরা উচ্চ পর্যায়ের ভাষা যেমন কোবল, প্যাসকেল, ফরটান, বেসিক, সি ইত্যাদিকে সাধারণভাবে আমরা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতি বলতে পারি। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রাম পদ্ধতিতে মূল সমস্যাকে কয়েকটি ছোট ছোট অংশে ভাগ করা হয়। এরপর প্রতিটি অংশের জন্য একটি বা একাধিক ফাংশন বর্ণনা করা হয়। এই ফাংশনগুলো সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। অর্থাৎ আমরা আমাদের সমস্যা বা প্রবলেমগুলোকে আগে ফাংশনে কনভার্ট করি এবং এই ফাংশন দিয়েই কিন্তু সমস্যাগুলোকে সমাধান করা হচ্ছে। একটি ফাংশনের সাথে অন্য একটি ফাংশন এর সংযোগ থাকতে পারে, আবার নাও সংযোগ থাকতে পারে। এই সংযোগ, এই ফাংশনের এই সংযোগগুলো সমূহ একত্র করে মূল সমস্যা কিন্তু সমাধান করা হয়। অর্থাৎ আমরা ফাংশন দিয়ে কী করলাম, ফাংশন দিয়ে একটা প্রবলেমের ছোট ছোট অংশ ফাংশনে পরিণত করলাম, সেগুলোকে সমাধান করলাম এবং সমস্ত ফাংশনকে আবার এক করে মূল যে প্রবলেমটা ছিল সেটা আমরা সমাধান করে ফেললাম। আমরা এখন পাশের যে চিত্র সেটা একটু দেখব। আমাদের তাহলে একটা মেইন প্রোগ্রাম থাকলো, এখানে আমরা কতগুলো ফাংশন লিখলাম। আমি এক্সাম্পল হিসেবে এখানে ফাংশন 1 এবং 2 নিয়েছি। তারপরে সেই ফাংশন থেকে আরও নতুন নতুন ফাংশন আমরা তৈরি করলাম, যেমন 1 থেকে তৈরি করেছি ফাংশন 3 এবং ফাংশন 4, আবার ফাংশন 2 থেকে তৈরি করেছি ফাংশন 5। কিন্তু এই ফাংশনগুলোর মধ্যে কিন্তু সংযোগ থাকতেও পারে আবার নাও পারে, সে কথা আমি বলেছি একটু আগেই। তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে 2 এবং 4 ফাংশনের মধ্যে সংযোগ আছে, 1 এবং 5 ফাংশনের মধ্যে সংযোগ আছে, কিন্তু ফাংশন 3 এর মধ্যে কিন্তু সংযোগ নেই। এই কথাগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আমরা এখন আসছি আরেকটি প্রোগ্রাম, যেটার নাম হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। প্রোগ্রামিং জগতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এক নতুন আকর্ষণ। এটা আগেরটা ছিল প্রসিডিউর ওরিয়েন্টেড, এটা কিন্তু আমরা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে সিস্টেমে ব্যবহৃত ডেটাকে অগ্রগণ্য মনে করা হয় এবং ডেটাকে সমগ্র সিস্টেমে ছড়িয়ে ছিটিয়ে না রেখে কতগুলো একক বা অবজেক্টে হিসাবে রাখা হয়। অর্থাৎ আমরা এখানে কিন্তু অবজেক্টকে ইমফেসিস দিচ্ছি। এতে যে ডেটা যে অবজেক্টের সাথে সম্পর্কিত সেই ডেটা সেই অবজেক্ট এর ফাংশন এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। ফলে সংশ্লিষ্ট অবজেক্টের বাহিরে কোনো ফাংশন দ্বারা ডেটা পরিবর্তনের সম্ভাবনা থাকে না। তার মানে এখানে আমরা বলতে চাচ্ছি যে অবজেক্ট, সেই অবজেক্টের সলভের জন্য যে ফাংশন, এই অবজেক্ট এবং এই ফাংশনের মধ্যে আসলে সম্পর্ক থাকে। এই অবজেক্টের সঙ্গে অন্য কোনো ফাংশনের কিন্তু সম্পর্ক থাকবে না। এখন ফলে সংশ্লিষ্ট অবজেক্টের সাথে বাইরে অন্য কোনো ফাংশন দ্বারা ডেটা পরিবর্তনের কিন্তু সম্ভাবনা থাকে না। প্রোগ্রামিং জগতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে সমস্যাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। এরূপ একটি অংশকে এক একটা অবজেক্ট বলে। অর্থাৎ এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা কিন্তু সমস্যাগুলোকে, একটা বড় সমস্যাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব, সেই এক একটা ভাগকেই কিন্তু আমরা বলছি এক একটা অবজেক্ট। আমরা পাশের চিত্রটা একটু আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে দেখো অবজেক্ট এ এবং অবজেক্ট বি,
দুটো অবজেক্ট আছে, অর্থাৎ দুটো সমস্যা আছে। এখন অবজেক্ট এর মধ্যে ডেটা এবং ফাংশন আছে, অবজেক্ট বি এর মধ্যে কিন্তু ডেটা এবং ফাংশন আছে। আর একটা অবজেক্ট আছে অবজেক্ট সি, সেটার মধ্যে কিন্তু ডেটা এবং ফাংশন আছে। এখানে আমরা বলতে চাচ্ছি যে বাইরের কোনো ফাংশন ওই ডেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। অর্থাৎ যে অবজেক্টের যে ফাংশন, সেই ফাংশন শুধু সেই ডেটার উপরে কাজ করবে। যেমন অবজেক্ট এর মধ্যে যে ডেটা এবং ফাংশন আছে, ওই ফাংশনটি অবজেক্ট এর ডেটা এবং অবজেক্ট এর যে ফাংশন, এদের মধ্যে শুধু কাজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ বি এর মধ্যে এবং সি এর মধ্যে। কিন্তু ফাংশনগুলোর মধ্যে পরস্পর হয়তো সংযোগ থাকতে পারে। আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন আমরা আসি এই দুটো প্রোগ্রামের মধ্যে আসলে কী ধরনের পার্থক্য আছে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রাম, আমরা এটাকে বলবো পিওপি, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রাম। তাহলে মূল পয়েন্ট, 1 নম্বর পয়েন্টে আসি। মূল প্রোগ্রামকে ফাংশন এর ভিত্তিতে ছোট ছোট অংশে ভাগ করা হয়। অর্থাৎ আমরা একটা প্রোগ্রাম বা একটা সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে ভাগ করব এবং এটাকে আমরা ফাংশনের ভিত্তিতে ভাগ করব আর কি। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের বেলায় আমরা মূল প্রোগ্রামে যে সমস্যার ভিত্তিতে ছোট ছোট অবজেক্টে আমরা ভাগ করব। তাহলে আমরা আগেও কিন্তু বলেছিলাম এটা, যে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা ফাংশনের ভিত্তিতে ছোট ছোট অংশে ভাগ করি, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা কি করি, যে সমস্যাকে ছোট ছোট একটা অবজেক্টে আমরা এখানে ভাগ করি। আমরা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামের 2 নম্বর পয়েন্টে আসি। প্যারামিটার পাসিং এবং অপারেটিং সিস্টেমের মাধ্যমে প্রোগ্রামের অংশগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হয়। অর্থাৎ একটা প্রোগ্রামের যে বিভিন্ন অংশ, সেটার মধ্যে যে সংযোগ হবে সেটা হবে প্যারামিটার পাসিং এবং অপারেটিং সিস্টেমের মাধ্যমে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে 2 নম্বর পয়েন্টে আমরা আসি, অবজেক্ট এবং ফাংশনগুলোর মধ্যে মেসেজ পাসিং এর মাধ্যমে অবজেক্টগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হয়। তাহলে এখানে অবজেক্ট আর ফাংশন এই দুটার মধ্যে যে সংযোগ হবে সেটা হবে মেসেজ পাসিং এর মাধ্যমে। আমরা মেসেজ পাসিং সম্বন্ধে পরবর্তী স্লাইডগুলোতে শিখব, তোমরা আমাদের সঙ্গে থাকো। এখন আমরা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 3 নম্বর পয়েন্টে আসি। প্রতিটি ফাংশনের ডেটা আলাদা থাকে, প্রত্যেকটা ফাংশনের জন্য ডেটা আলাদা থাকবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে প্রতিটি অবজেক্টের ডেটা এবং ফাংশন একটি একক ইউনিট হিসাবে কাজ করবে। অর্থাৎ যে অবজেক্ট তার ফাংশন একটা একক ইউনিট হিসাবে এখানে কাজ করবে। আমরা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামের 4 নম্বর পয়েন্টে আসি। প্রোগ্রামের ডেটা অপেক্ষা ফাংশন এর অধিক গুরুত্ব দেওয়া হয়, এখানে ফাংশনের উপরে বেশি জোর দেওয়া হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ফাংশন অপেক্ষা ডেটা এর অধিক গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা ডেটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা আসি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামে 5 নম্বর পয়েন্টে। বেশিরভাগ ফাংশন গ্লোবাল ডেটা ব্যবহার করে। আমরা গ্লোবাল ডেটা কি পরবর্তী চ্যাপ্টারে এটা শিখব। গ্লোবাল ডেটা, বেশিরভাগ ফাংশন গ্লোবাল ডেটা ব্যবহার করে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের প্রতিটি অবজেক্ট নিজ নিজ ডেটা নিয়ন্ত্রণ করে। আমরা এখন প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামের 6 নম্বর যে পয়েন্ট, সেটা হলো একই ডেটা এক ফাংশন থেকে অপর ফাংশনে স্থানান্তরিত হতে পারে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ডেটা এক অবজেক্ট থেকে অপর অবজেক্টে স্থানান্তরিত হতে পারে না। আমরা আসছি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামের 7 নম্বর পয়েন্টে। ডেটা গোপন করার কার্যকরী কোনো উপায় নেই। আসলে এটা একটা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামের একটু সমস্যা, যে ডেটা গোপন করার
এটা হিডেন করার কোনো কার্যকরী উপায় নেই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ডেটা গোপন রাখা যায়, ফলে বহিস্থ কোনো ফাংশন দ্বারা অ্যাক্সেস করা যায় না। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের একটা সুবিধা এটা যে ডেটাকে আমরা গোপন রাখতে পারি এবং বাইরের ফাংশন দ্বারা কিন্তু এটাকে অ্যাক্সেস করা যায়, এটাকে সেখান থেকে অপারেশন করা যাবে না। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামের 8 নম্বর পয়েন্টে আমরা আসি। সাধারণ নিয়মে এক ফাংশন অন্য ফাংশনের সাথে সংযোগ রক্ষা করে, অর্থাৎ একটা ফাংশনের সঙ্গে অন্য একটা ফাংশন সংযোগ রক্ষা করবে, এটা করবে হলো সাধারণ নিয়মে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে মেসেজ পাসিংয়ের মাধ্যমে এক অবজেক্ট অন্য অবজেক্টের সঙ্গে সংযোগ রক্ষা করবে। আমরা মেসেজ পাসিং কি পরবর্তী আরেকটা ক্লাসে শিখব। আমরা এখন আসি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামের 9 নম্বর পয়েন্ট। প্রয়োজনে যে কোনো সময় প্রোগ্রামে অতিরিক্ত ডেটা বা ফাংশন যোগ করা যায় না, এর জন্য পুরো প্রোগ্রাম পরিবর্তন করতে হয়। এটা একটা সমস্যা যে আমরা অতিরিক্ত ডেটা বা ফাংশন যদি আমরা যোগ করতে চাই তাহলে প্রথম থেকে অনেক কিছু এই প্রোগ্রামে পরিবর্তন করতে হবে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের বেলায় প্রয়োজনে প্রোগ্রামে সহজে অতিরিক্ত ডেটা এবং ফাংশন যোগ করা যায়, এজন্য পুরো প্রোগ্রাম পরিবর্তন করতে হয় না। একদম সুবিধা এটা যে আমি যদি ফাংশন এবং ডেটা প্রোগ্রামের মধ্যে যোগ করতে চাই, সেই জন্য আগের যে প্রোগ্রাম লেখা আছে সেটা কিন্তু পরিবর্তন করতে হবে না। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামে নতুন ডেটা যোগ করার সময় ব্যবহারকারীকে নিশ্চিত হতে হয় যে তা ফাংশন কর্তৃক অনুমোদিত, অর্থাৎ আমি যখন ডেটা যোগ করব সেই ডেটা ফাংশন যাতে কাজ করতে পারে, অর্থাৎ ফাংশন কর্তৃক এটা মানে অনুমোদন থাকতে হবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে একটি অবজেক্ট অপর একটি অবজেক্ট এর কোনো মেম্বার অ্যাক্সেস করতে পারবে কিনা তা মেসেজ পাসিংয়ের মাধ্যমে নিশ্চিত হতে হয়। তাহলে একটা অবজেক্ট অন্য একটা অবজেক্টের মেম্বারকে অ্যাক্সেস করতে পারবে কিনা সেটা আমরা করব কি মেসেজ পাসিং, অর্থাৎ অবজেক্টের মধ্যে মেসেজ পাসিংয়ের মাধ্যমে এটা নিশ্চিত হওয়া যাবে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামে প্রোগ্রাম ডিজাইনে টপ ডাউন পদ্ধতি অনুসরণ করা হয়, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা প্রোগ্রাম ডিজাইনে বটম আপ পদ্ধতি এখানে অনুসরণ করি। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ হলো প্যাসকেল, ফরট্রান, সি ইত্যাদি। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের একটা উদাহরণ হলো সি প্লাস প্লাস এবং জাভা। আমরা আমাদের যে সিলেবাস আছে সেখানে কিন্তু সি প্লাস প্লাস এবং জাভা আছে, সেটা আমরা একসময় শিখবো আর কি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই ক্লাসগুলো কিন্তু মনোযোগ দিয়ে পড়বে, তাহলে কিন্তু পরবর্তীগুলো ভালো করে শিখতে পারবে। আমরা এখন আসি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সুবিধা কী। বর্তমানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এত জনপ্রিয় যে প্রোগ্রামিং বলতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকেই বোঝায়, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছাড়া প্রোগ্রাম ডিজাইন করা চিন্তাই করা যায় না। আমরা এখন আধুনিক বিশ্বে যে কম্পিউটারের এত জয় জয়কার, বিশেষ করে আমরা যে নেট ভিত্তিক যে প্রোগ্রামগুলো সবগুলোই কিন্তু লেখা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম দ্বারা। আগের প্রোগ্রাম দ্বারা কিন্তু এগুলো লেখা যাবে না। নিচে কয়েকটি সুবিধা উল্লেখ করা হলো। 1 নম্বর, অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবস্থায় বাস্তবতার আলোকে খুব সহজে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। বড় সিস্টেমকে ছোট ছোট অংশে ভাগ করে ভাগগুলোর সমস্যা সমাধান একত্রিত করে সিস্টেম ডিজাইন করা হয়, অর্থাৎ একটা বড় প্রবলেম, সেই প্রবলেমটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের সাহায্যে কিভাবে সলভ করব, আমরা সেগুলোকে আগে ছোট ছোট অংশে ভাগ করব, ভাগ করে ভাগগুলো সমাধান করব, সমাধান করার পরে সব সমাধান একত্রিত হলে আমাদের পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেইভাবে কিন্তু এখানে সিস্টেম ডিজাইন করা হয়। সমস্যার ধরন অনুযায়ী নিজস্ব ডেটা টাইপ তৈরি করে যে কোনো সংখ্যক অবজেক্ট ব্যবহার করা যায়, অর্থাৎ সমস্যার যে ধরন সেই অনুযায়ী আমরা ডেটা টাইপ তৈরি করব এবং সেভাবে আমরা অবজেক্টগুলোকে ব্যবহার করব। প্রয়োজনে একই প্রোগ্রামে একাধিক ডেটা টাইপের অবজেক্ট
ব্যবহার করা যায় এবং একই অবজেক্ট একাধিক রূপে ব্যবহার করা যায়। আমরা আগেও বলেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মূল কিন্তু অবজেক্ট, অর্থাৎ সমস্যাকে অবজেক্টে ভাগ করা হয়। তাহলে আমরা একই প্রোগ্রামে একাধিক ডেটা টাইপের অবজেক্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারি। আমরা পরবর্তী পয়েন্টে আসি, 5 নম্বর পয়েন্ট। ডেটা হাইডিং এর মাধ্যমে প্রোগ্রামের ডেটাকে বাইরের অবাঞ্ছিত হস্তক্ষেপ থেকে রক্ষা করা যায়। আমরা একটু আগেই বলেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের একটা সুবিধা হলো ডেটা হাইডিং। আসলে ডেটা হাইডিং হলো যে বাইরের যে অবাঞ্ছিত হস্তক্ষেপ সেটা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে সম্ভব নয়। কেননা আমি তো ডেটাকে হাইড করে রাখছি, ডেটাকে লুকিয়ে রেখেছি। সুতরাং এখানে তো বাইরের থেকে অ্যাক্সেস করতে পারে, জানতেই পারবে না যে কি ডেটা আছে। তাহলে এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের একটা বড় সুবিধা যে আমরা ডেটাকে কিন্তু হাইড করে রাখতে পারি এখানে। আরেকটি সুবিধা, বড় সুবিধা হলো 6 নম্বর পয়েন্টে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স এর মাধ্যমে পুরাতন কোনো ক্লাস এর পরিধি বাড়িয়ে নতুন ক্লাস তৈরি করা যায়। আমরা ইনহেরিটেন্স পরবর্তী একটা দ্বিতীয় লেকচারে আমরা এটা শিখব ইনহেরিটেন্স। তবে একটু এখানে বলে নেই যে ইনহেরিটেন্স হলো একটা ক্লাস আগে তৈরি করলাম, তার কিছু বৈশিষ্ট্য আছে, এখন আমি নতুন একটা ক্লাস তৈরি করব, কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমার দরকার। তাহলে আমি সেই ক্লাসটি নেব, নিয়ে আমি আরও কিছু তথ্য এখানে যুক্ত করে নতুন একটা ক্লাস তৈরি করলাম। তাহলে কি হলো যে আমি আগের ক্লাসের যে বৈশিষ্ট্য সেগুলোকে আমি নতুন ক্লাসে যুক্ত করলাম, এটার নামে হলো ইনহেরিটেন্স। প্রয়োজনে সিস্টেমের পরিধি বাড়িয়ে সহজে বড় করা যায়। আমাদের যদি সিস্টেম বড় করার দরকার হয় তাহলে আমি সেটাকে বড় করতে পারবো। এটা যে কোনো সময় এখানে অ্যাড করা যাবে। পুরো প্রোগ্রামকে কিন্তু চেঞ্জ করতে হয় না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের এটা একটা বড় সুবিধা। মাল্টি প্রোগ্রামার সিস্টেমে প্রোগ্রাম ডিজাইন করা যায়। এটা একটু এখানে বলি যে আমরা একটা প্রবলেমকে তো ছোট ছোট ভাগে ভাগ করলাম, ভাগ করে আমরা অবজেক্ট ঠিক করলাম। এখন ছোট ছোট যে প্রবলেম সেগুলোকে আমরা সলভ করলাম কি যে বিভিন্ন প্রোগ্রামার এটাকে ওই সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন কম্পিউটারে সলভ করলো, কিন্তু পরবর্তীতে আমরা সেগুলোকে আবার একও করতে পারবো। এই সুবিধাটা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আছে। এত সুবিধা থাকার পরেও আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কিন্তু কিছু সীমাবদ্ধতাও আছে। আমরা এখন সেই সীমাবদ্ধতা নিয়ে কথা বলবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহারে কিছু সমস্যা আছে, নিচে আমরা সেই সমস্যাগুলো একটু আলোচনা করি। 1 নম্বর পয়েন্ট, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং অপেক্ষা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতি অনেকটা অপরিচিত। অর্থাৎ আমরা তো আগে সব শিখেছিলাম, সি, বেসিক, ফরটান, এগুলো আমাদের অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু এখন যখন নতুন আসলো প্রোগ্রাম, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলছি, সেটা তো আমাদের কাছে এখন নতুন, সেই জন্য আমাদের কাছে কিছুটা অপরিচিত। আস্তে আস্তে আমরা এগুলো অভ্যস্ত হয়ে যাব আর কি। 2 নম্বর পয়েন্টে আসি। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমে ব্যবহৃত ডেটা এবং ফাংশন ডিকম্পোজিশন টুল যেমন ইআর ডায়াগ্রাম, ডিএফডি মডেল ইত্যাদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমে উপযোগী করে তুলতে হবে। অর্থাৎ আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে যে সমস্ত ফাংশন ডিকম্পোজিশন টুলস আছে সেগুলো আস্তে আস্তে আমাদেরকে একটা এর মধ্যে মানে অভ্যাস গড়ে তুলতে হবে। এই অভ্যাস না থাকলে তো আমাদের একটা সীমাবদ্ধতা থাকবে, অর্থাৎ আস্তে আস্তে আমরা এগুলো অভ্যস্ত হয়ে যাব আর কি। 3 নম্বর পয়েন্টে আসি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতির মধ্যে টেস্টিং, ডিবাগিং, মেনটেনেন্স আরও সহজ এবং বোধগম্য করা প্রয়োজন। আসলে সব প্রোগ্রামেই তো কিছু সীমাবদ্ধতা আছে, এখন এখানেও কিছু আছে। আমরা যখন ডিবাগিং করব, টেস্টিং করব, মেনটেনেন্স করব, কিছু আমাদের সমস্যা হবে। যেমন ডিবাগিংটা কি আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখবো আর কি, যে একটা প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে কিন্তু তার মধ্যে ভুল ত্রুটি আছে, সেগুলোকে খুঁজে বের করা আর কি। এরকম জিনিস আমাদের এটা সহজ এবং বোধগম্য করা এখানে প্রয়োজন আছে। ইনহেরিটেড অবজেক্ট এর ক্ষেত্রে মাল্টিপল ক্লাস হায়ারার্কির জন্য বিভিন্ন ক্লাসের মেম্বার ভেরিয়েবল এবং
মেম্বার ফাংশন প্রতিনিয়ত মেমোরির বিভিন্ন অবস্থান এবং সোর্স ফাইল থেকে ডেটা আদান প্রদান করতে হয়। এজন্যে সিস্টেমে ডেটার নির্দিষ্ট কোনো গতিপথ থাকে না। প্রবলেম যখন সলভ হবে তখন তো বিভিন্ন সোর্স ফাইল থেকে ডাটা আদান প্রদান করতেই হবে, তাহলে এখানে বলছি যে কোনো নির্দিষ্ট গতিপথ থাকে না। মেসেজ পাসিং এর ক্ষেত্রে এক অবজেক্ট ফাংশন থেকে অপর কোনো অবজেক্টের ফাংশন এর যোগাযোগের সময় অতিরিক্ত সময় ব্যয় হয়। এখন যোগাযোগ করতে হলে তো কিছু সময় ব্যয় হবেই। আমরা একটু আগে দেখলাম যে মেসেজ পাসিং এর মাধ্যমে এক ফাংশনের সঙ্গে অন্য ফাংশন যোগাযোগ করে। এখন যোগাযোগ করতে হলে একটু সময় ব্যয় হয়, যদিও এটা খুবই একটা নগণ্য সময়। আমরা এটা কিন্তু বুঝতে পারবো না আসলে যে কত নগণ্য। পলিমরফিজম অর্থাৎ ডাইনামিক বাইন্ডিং এর ক্ষেত্রে প্রোগ্রাম কাউন্টার বরাবর এক ফাংশন থেকে অন্য ফাংশন এ পরিবর্তন করতে হয়, ফলে প্রসেসিং টাইম বেশি হয়। যখন আমরা ফাংশন পরিবর্তন করব তখন তো একটু কাজের জন্য আমাদের টাইমটা যাবে আর কি। তো এই ক্ষেত্রে একটু বেশি টাইম লাগতে পারে, যদিও আমরা কিন্তু এই টাইমটা বুঝতে পারবো না, কারণ এত দ্রুত কাজ হয় যেটা সহজে বোঝা যায় না। আমরা এখন আসছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে ক্ষেত্র, এই ক্ষেত্রগুলো কি কি সেটা নিয়ে আমরা এখন কথা বলব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতির বর্তমান জগতে আলোড়ন সৃষ্টি করেছে, অর্থাৎ এখন কিন্তু সারা বিশ্বে সবাই কিন্তু আসলে মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাই শিখছে। যারা নতুন যুগের লোক তারা কিন্তু সবাই এটাই শিখবে। তোমরা যারা এখন ছাত্র তোমরাও দেখবে যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেমন জাভা, সি প্লাস প্লাস এগুলাই কিন্তু তোমরা আসলে শিখবে আর কি। কম্পিউটার সিস্টেমে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অবদান নেই। মানে সব জায়গায় কম্পিউটার যে সিস্টেমগুলো এখন সবগুলোতেই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অবদান। নিম্নে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কয়েকটি আমরা ক্ষেত্র এখানে আমরা উল্লেখ করব। রিয়েল টাইম সিস্টেম ডিজাইন। এখন রিয়েল টাইম সিস্টেম ডিজাইনটা কেমন একটু বলি, যদিও পরে আমরা এগুলো আবার ডিটেলস বলবো। মনে করো তুমি অনলাইনে একটা গেম খেলছো, সেটা সঙ্গে সঙ্গেই হওয়া দরকার। এই যে সঙ্গে সঙ্গে হওয়া দরকার, তুমি তোমার কম্পিউটার থেকে খেলছো সঙ্গে সঙ্গে হচ্ছে, এইটা হচ্ছে রিয়েল টাইম। এইটা কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম সফটওয়্যার দ্বারা ডিজাইন করা হয়। সিমুলেশন অ্যান্ড মডেলিং সিস্টেম, অর্থাৎ এই সিমুলেশন এবং মডেলিংয়ের জন্যও কিন্তু আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমটাই দরকার। অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস সিস্টেম, আমরা ডেটাবেজের ক্ষেত্রে এখন মানে তাৎক্ষণিক আমাদের দরকার, এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস সিস্টেম আমরা করি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্বারা। অবজেক্ট ওরিয়েন্টেড ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্বারা এই অবজেক্ট ওরিয়েন্টেড ডিস্ট্রিবিউটেড ডেটাবেস যেটা সেটা তৈরি করা হয়। ক্লায়েন্ট সার্ভার সিস্টেম, ক্লায়েন্ট এবং সার্ভার। সার্ভার কি সেটা আমরা পরে শিখব। সার্ভার হচ্ছে এমন একটা স্টোরেজ ব্যবস্থা যেখানে আমাদের ডেটাগুলো থাকে। তো ক্লায়েন্ট সার্ভার যে সিস্টেম সেটাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্বারাই করা হচ্ছে। হাইপার টেক্সট, হাইপার মিডিয়া সিস্টেম, এটাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্বারা হচ্ছে। নিউরাল নেটওয়ার্কিং এবং প্যারালাল প্রোগ্রামিং সিস্টেম, এটাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্বারা হচ্ছে। ডিসিশন সাপোর্ট এবং অফিস অটোমেশন সিস্টেম, এটাও আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম দ্বারা হচ্ছে। এখন অটোমেশন সিস্টেম দেখো, এটা একটা আধুনিক পদ্ধতি যেখানে একটা অফিস, একটা আধুনিক কারখানা সব কিছু এখন অটোমেশন সিস্টেমে চলে যাচ্ছে। এইগুলো সবই হচ্ছে কিন্তু আসলে অবজেক্ট ওরিয়েন্টেড এই প্রোগ্রামিং পদ্ধতিতে। সিআইএম, সিএডি ক্যাড, সিএএম, এটা ক্যাম, এই ধরনেরগুলো কাজও আমরা করছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই সিস্টেমের মাধ্যমে। আসলে নেটওয়ার্ক বেস যত কাজ আছে সবই কিন্তু
আমরা শিখছি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মাধ্যমে। এখন আমরা আসছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কৌশল কি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মূলত অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস এবং অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এই দুই পর্বে আমরা ভাগ করতে পারি। আমরা এখন আসছি অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিসটা কি। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস পর্বে সিস্টেমে বর্ণিত সমস্যার ধরন অনুযায়ী মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট ইউনিটে বা অবজেক্টে ভাগ করে সেগুলোকে হতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। আমরা অবজেক্ট কি সেটা একটু আগে বললাম। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিসের ধাপসমূহ কি আমরা এখন সেটা বলবো। ধাপসমূহ হচ্ছে মূল সমস্যা বিশ্লেষণ এবং অনুধাবন, ব্যবহারকারীর চাহিদা বর্ণনা, চাহিদা অনুযায়ী মূল সমস্যাকে ছোট ছোট ইউনিটে ভাগ করা, অবজেক্টগুলোর বৈশিষ্ট্য নির্ধারণ করা, অবজেক্টগুলো হতে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা নির্ধারণ করা, কাঙ্ক্ষিত এবং প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে অবজেক্টগুলোর মধ্যে সংযোগ স্থাপন। অর্থাৎ আমরা একটা ডিজায়ার করলাম আর একটা প্রোগ্রাম শেষে পেলাম, এগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে আমরা পরবর্তী পদক্ষেপগুলো আমরা নিতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, আমরা দেখো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন পর্বে অ্যানালাইসিস পর্বে, অর্থাৎ একটু আগে যেটা স্লাইড আমরা যেটা বললাম, অ্যানালাইসিস পর্বে ঘোষিত ক্লাস এবং অবজেক্টগুলোর পুনরালোচনা করে ক্লাস ডিপেন্ডেন্সি ও ক্লাস হায়ারার্কি নির্ধারণ করব, ক্লাস মেম্বার ফাংশন এবং ড্রাইভার প্রোগ্রাম ইত্যাদি আমরা ডিজাইন করতে পারি। অর্থাৎ ডিজাইন করবে এই কাজগুলো করা হয়, ডিজাইন করা। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের ধাপসমূহ, অর্থাৎ আমরা যখন প্রোগ্রামটা ডিজাইন করব তার ধাপগুলো কী কী হবে। অ্যানালাইসিস পর্বে ঘোষিত ক্লাস এবং অবজেক্ট এর পুনরালোচনা, অর্থাৎ অ্যানালাইসিস পর্বে আমরা তো ক্লাস এবং অবজেক্ট যেগুলো করলাম সেগুলো আমরা এখন ডিজাইন পর্বে এসে এগুলো আলোচনা করব। ক্লাস ডিপেন্ডেন্সি নির্ধারণ, অর্থাৎ ক্লাস ডিপেন্ডেন্সি যেটা সেটা আমরা এখানে নির্ধারণ করব। ক্লাস হায়ারার্কি সংগঠন, হায়ারার্কি মানে নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে ছোট হবে, হায়ারার্কি এটা সংগঠন আমরা এখানে করব। ক্লাস ডিজাইন করব, ক্লাস এখানে ডিজাইন করার ব্যাপারটা আছে। ড্রাইভার প্রোগ্রাম অর্থাৎ মেইন ফাংশন আমরা ডিজাইন করব। প্রোগ্রাম টেস্টিং ডিবাগিং করব। ইমপ্লিমেন্টেশন এবং মেনটেন্যান্স, অর্থাৎ আমরা যেগুলো ডিজাইন করছি সেগুলোকে ইমপ্লিমেন্ট করব এবং সেগুলো আস্তে আস্তে যদি কোনো প্রবলেম থাকে তার মেনটেন্যান্সও আমরা এখানে করব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা বলতে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম ভাষা বোঝায় না। অবজেক্ট ওরিয়েন্টেড টেকনোলজির সুবিধা প্রদানকারী যে কোনো ভাষাকেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা বলা হয়। তবে সুবিধার ভিত্তিতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষাকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের যে ভাষা সেটাকে আমরা সুবিধার ভিত্তিতে দুই শ্রেণীতে ভাগ করব। অবজেক্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই দুই শ্রেণীতে আমরা ভাগ করব। এই দুই শ্রেণীর ভাষার মধ্যে কিছুটা পার্থক্য আছে। নিচে উভয় শ্রেণীর ভাষার সংক্ষিপ্ত আমরা কিছু বিবরণ দিব আর কি। অবজেক্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত অবজেক্ট এবং ক্লাস এর মৌলিক বৈশিষ্ট্য সমূহ অনুমোদন করে। উপরোক্ত কোনো অবজেক্ট বেস প্রোগ্রামিং ভাষা পলিমরফিজম এর বৈশিষ্ট্য যথা ফাংশন ও অপারেটর ওভারলোডিং অনুমোদন করে। তবে অবজেক্ট বেস প্রোগ্রামিং ভাষা রান টাইম পলিমরফিজম অর্থাৎ ডাইনামিক বাইন্ডিং অনুমোদন করে না। সুতরাং যে সকল প্রোগ্রামিং ভাষা অবজেক্ট ও ক্লাস এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ রান টাইম পলিমরফিজম অনুমোদন করে। তো আমরা এতক্ষণ যে লেকচারটি শুনলাম এই লেকচারের মধ্যে যে টেকনিক্যাল টার্মগুলো আছে আসলে এগুলো কিন্তু ইংলিশে, তোমাদের ওই ইংলিশগুলো জানতে হবে প্রোগ্রামিং লেখার জন্যে। আমরা যখন পরবর্তীতে প্রোগ্রামগুলো লিখব তখন এই টার্মগুলো খুব দরকার হবে, কারণ টার্ম সবই ইংলিশে হবে। তো আজকের লেকচারটি
সুপ্রিয় ছাত্রছাত্রীরা ভালোভাবে তোমরা শিখবে, যাতে পরবর্তীগুলো আমরা ভালোভাবে আরও অনুধাবন করতে পারি। আর যারা পরবর্তীতে আমার লেকচার অনলাইনে দেখবে, তাদের যদি কোনো সমস্যা হয়, আমরা প্রথম স্লাইডে ইমেল নাম্বার দিয়েছি, সেই ইমেলে তোমরা ইমেল করলে ইনশাল্লাহ তোমাদের সেই প্রবলেমগুলো আমরা সমাধান করে দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানেই শেষ করছি।